তা আজকে যে প্রতীক জৈনের বাড়িতে গিয়েছে সেখানে এমন কিছু আছে, তখন গ্রেপ্তার করা যেতে পারে। তো প্রথমেই সিএম নিউজ মিডিয়া আপনাকে স্বাগত জানাই। আজকে যেটা জিজ্ঞাসা করব, দিল্লির আর্থিক প্রতারণার মামলায় আইপ্যাকের দপ্তর এবং প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা চলছে, প্রায় ম্যারাথন তল্লাশি। তো ইডি তার কাছে যদি নির্দিষ্ট খবর থাকে, কিছু তথ্য প্রমাণ যদি জোগাড় করতে পারে, তাহলে রেড করতেই পারে, তারা তল্লাশি করতেই পারে, তারা তদন্ত করতেই পারে। দেশের আইন তাদেরকে সে ক্ষমতা দিয়েছে, অন্য কিছু বলার তো নেই এটাতে। তাহলে কি এটা প্রমাণ হচ্ছে যে আইপ্যাকও আর্থিক তছরূপের সাথে জড়িত? না হলে তো ইডি তাদের কাছে যায় না। আপনারা জানেন ইডি যে অপরাধের যে টাকা সেগুলো কিভাবে লেনদেন হয়েছে সেইগুলো নিয়ে ইডি তদন্ত করে। তো তারা অপরাধ থেকে অপরাধের টাকা লেনদেনের তদন্ত করে। তো অপরাধের টাকা লেনদেনের কোনো ট্রেল তাদের কাছে না পৌঁছালে তো ইডি তাদের কাছে যাবে না। আমরা দেখেছি আইপ্যাকের সাথে সাথে প্রতীক জৈনের বাড়িতেও উপস্থিত হয়েছে ইডি, এবং সেখানে মুখ্যমন্ত্রী নিজে পৌঁছেছিলেন। মুখ্যমন্ত্রী পৌঁছেছেন সেটা আপত্তিজনক নয়, কিন্তু যেটা বিভিন্ন চ্যানেল দেখাচ্ছে যে মুখ্যমন্ত্রী ইডি অফিসারদের কাছ থেকে জোর করে কিছু ফাইল, কিছু সামগ্রী যেগুলো তদন্তের কাজে লাগতো সেগুলো জোর করে নিয়ে এসেছেন। এটা আমাদের ভারতীয় ন্যায় সংহিতার 238 নম্বর ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এই জন্যে যিনি এটা করেছেন তার বিরুদ্ধে মামলা সরা হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত, তার সাজার ব্যবস্থা হওয়া উচিত। বলতে গেলে সরাসরি তো ইডির তদন্তের কাছে বাধা। তাহলে কি মানে ইডি কি কি পদক্ষেপ নিতে পারে মমতা ব্যানার্জির বিরুদ্ধে? ওনাকে কি গ্রেপ্তার করা যেতে পারে তাহলে? গ্রেপ্তারের কথা পরে আসছে। প্রথমে এফআইআর করা উচিত, তারপর তদন্ত করে যদি তার বিরুদ্ধে অপরাধটা প্রমাণ হচ্ছে তখন গ্রেপ্তার করা যেতে পারে। আচ্ছা, এর আগে আমরা দেখেছি প্রতীক জৈনের বাড়ি পৌঁছালেন মুখ্যমন্ত্রী। সারদা কাণ্ডে যেভাবে রাজীব কুমারকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিলেন, এবারেও তাই প্রতীক জৈনকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী মরিয়া হয়ে উঠছেন। এর কারণটা কি হতে পারে? রাজীব কুমারকে কেন বাঁচাতে চেয়েছিলেন সেটা তো আপনারা জানেন, যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে টাকা নেয়ার যে ডায়েরি অন্যান্য প্রমাণ ছিল সেগুলো তিনি কেস থেকে উধাও করেছেন। উধাও করা মানে তিনি নষ্ট করে দিয়েছেন এটা আমি মনে করি না। তিনি বুদ্ধিমান লোক। মমতা ব্যানার্জি যদি তাকে ভালো পোস্টিং না দিতেন, খুশিতে না রাখতেন, তাহলে সেই প্রমাণগুলো মমতা ব্যানার্জির বিরুদ্ধে ব্যবহৃত হতে পারত। কিন্তু উনি তো ওনাকে ভালো পোস্টিং দিয়েছেন, ব্যবহৃত হয়নি। অতএব রাজীব কুমার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা হয়ে যেত। সেই জন্য তিনি রাজীব কুমারকে বাঁচাতে চেয়েছেন। তা আজকে যে প্রতীক জৈনের বাড়িতে গিয়েছেন সেখানে এমন কিছু আছে যেটা জানাজানি হয়ে গেলে মমতা ব্যানার্জির অসুবিধা হবে, মমতা ব্যানার্জি বিপদে পড়বেন, সেই জন্য তিনি গিয়েছেন। নাহলে কেন যাবেন? একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, সেখানে সংবিধানের নামে শপথ নিয়ে তিনি গেলে এক কথা ছিল, তিনি গিয়ে সেখান থেকে ফাইলপত্র বা অন্যান্য জিনিস যেটা জোর করে নিয়ে এসছেন সেটা তো দেশের আইন অনুসারে অপরাধ, তার জন্য ওনার সাজা হওয়া উচিত। কিন্তু আমার প্রশ্নটা এখানে, যে পার্থ চ্যাটার্জি যখন মন্ত্রী ছিলেন তখন তো তাকে বাঁচানোর জন্য এতটা তৎপর হয়ে উঠতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে। দেখুন, বিভিন্ন চ্যানেল যেটা দেখাচ্ছে এটা কয়লা পাচার কাণ্ডের যে টাকা পয়সা সেটা নিয়ে তদন্ত হচ্ছে। তো কয়লা পাচারের মূল অভিযুক্ত কে, তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর সম্পর্কটা কি? তো এটা তো বুকে ব্যথা লাগছে। তো স্বাভাবিকভাবে উনি যদি চেষ্টা করছেন সেটা খুবই স্বাভাবিক, নিকটাত্মীয়। আপনি বলছেন যে এই কয়লা পাচার নিয়ে তদন্ত চলছে, সূত্র মারফত এটা জানা গেছে যে কয়লার টাকা তৃণমূল গোয়াতে নির্বাচনে খরচ করেছে। তদন্ত করলে এগুলো কোথায় খরচ করেছে, তারপরে আপনারা জানেন যে তাদের পার্টির এক নেতা
বিনয় মিশ্র খুব সম্ভবত নাম, তিনি দেশ ছেড়ে দিয়েছেন, অন্য দেশে গিয়ে থাকছেন। আর আজকে যে রেড হচ্ছে সেটা যে খুব সম্ভবত অনুপ বাঝি, তিনি যেসব তথ্য প্রমাণ দিয়েছেন তার ভিত্তিতে রেড হচ্ছে। তো যে আসামিদের ইতিমধ্যে ধরা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে যা পাওয়া গেছে তারপরে রেড হচ্ছে। অতএব এতে তো অন্য কোনো প্রসঙ্গ আসার সম্ভাবনা নেই। কিন্তু মমতা ব্যানার্জি বলছেন যে দলের তথ্য হাতাতেই অমিত শাহের নির্দেশে ইডি নামা দিয়েছে। মমতা ব্যানার্জি অনেক কথা বলেন। মমতা ব্যানার্জি এটাও বলেছিলেন যে তিনি ইস্টজর্জিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছেন, ঠিক তো নয়। দলের তথ্য হাতাতেই অমিত শাহের নির্দেশে ইডি নামা দিয়েছে মমতা ব্যানার্জি বলছেন। দেখুন, মমতা ব্যানার্জি এখানে পুলিশের লোকদের কিভাবে ব্যবহার করে এটা দেখেছেন। ওই যখন রাজীব কৌরের বিরুদ্ধে তদন্ত করতে এসেছিল তখনও দেখেছেন যে বেআইনিভাবে ব্যবহার করেছেন, বা এখানে বিরোধী পক্ষের লোকদের হয়রান করাতে কিভাবে বেআইনিভাবে ব্যবহার করেন এবং শাসক দলের লোকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেয় না, সেটা সন্দেশখালিতে দেখেছেন, কলকাতাতে দেখেছেন। এই যে কাকুর কাছ থেকে যে মার্ডার হয়েছিল, সিবিআই নেয়ার পর পরে দলের একজন এমএলএ এবং দুজন কাউন্সিলরকে বেল নিতে হলো। থানার ওসি কাস্টডিতে গেলেন, যিনি তদন্তকারী অফিসার ছিলেন তিনি কাস্টডিতে গেলেন এবং একজন হোমগার্ডও গেলেন। তো উনি তো সেটাই ভাববেন, একজন চোর সাধুকেও চোর ভাবে, একজন সাধু যেমন একজন চোরকেও সাধু ভাবে। তো মমতা ব্যানার্জি যেরকম ভাবে তার নিজের পুলিশকে ব্যবহার করে, তিনি ভাবতেই পারেন যে অন্য লোক তাই করছে। তিনি তো এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীকে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আমি হলে ওনার বিরুদ্ধে মানহানির মামলা করতাম, জেলে পাঠাতাম। স্বরাষ্ট্রমন্ত্রী কেন করেন না সেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারবেন। আচ্ছা, এই যে তদন্তে বাধা দিচ্ছে মমতা ব্যানার্জি সরাসরি, যদি তিনি ইডির দ্বারা গ্রেপ্তার হন, মানে গ্রেপ্তার যদি হন, তাহলে কি তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি? আমাদের দেশের আইনে 361 নম্বর ধারাতে একমাত্র রাষ্ট্রপতি এবং রাজ্যপাল যখন পদে আছেন তখন তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস করা যায় না, সিভিল কেস করলেও নোটিশ দিতে হয়। তাছাড়া প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কারও কোনো ইমিউনিটি নাই ক্রিমিনাল ইনভেস্টিগেশন থেকে। অতএব তিনি যে অপরাধ করেছেন, আমি বলছি 238 নম্বর ধারা বিএনএস এর দেখে নেন, সেখানে ABC 3টে ক্লজ আছে। যে ক্লজে পড়বে সেখানে ম্যাক্সিমাম 7 বছরের সাজা আছে, সব থেকে কম হয়তো বছর 2-এর সাজা আছে। তো যেটাই হোক শাস্তিযোগ্য অপরাধ, ওনার মধ্যে মামলা হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত, ওনার সাজা হওয়া উচিত। আচ্ছা, আমরা এও দেখছি যে মুখ্যমন্ত্রী যখন আইপ্যাকে উপস্থিত হয়েছেন তার সাথে তিনি আইপিএস মনোজ ভার্মাকে নিয়ে গেছেন এবং মনোজ ভার্মাকে কোথায় নিয়ে গেছিলেন? আইপ্যাক না না, আইপিকে রেড হচ্ছে একটা লাউডন স্ট্রিটে, যেখানে রেড হচ্ছে তার কাছে ওনারও রেসিডেন্স, আর একটা হচ্ছে গোদরেজ, ওটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এলাকা। উনি সল্টলেকে গিয়েছিলেন না এই লাউডন স্ট্রিটে গিয়েছিলেন সেটা আপনাদেরকে ভালো করে জানতে হবে। যেমন সল্টলেকে গেলে ওনার যাওয়ারই কথা নাই, কারণ ওটা এলাকার মধ্যে পড়ে না। আর এখানে যদি পড়ে উনি কি হচ্ছে খোঁজ নিতে যেতেই পারে, কিন্তু উনি যদি বেআইনিভাবে কিছু কাজ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ওনার ব্যবস্থা হওয়া উচিত। উনি যদি রেডে আপত্তি করে থাকেন বা কোনো জিনিস মমতা ব্যানার্জিকে নিয়ে আসতে সাহায্য করেন তাহলে ওনার বিরুদ্ধে কেস হওয়া উচিত। তার সূত্রে খবর আছে যে তিনি নাকি তদন্তের কাজে বাধা সৃষ্টি করছেন একজন আপনারা দেখুন, আগে একটু ভালো করে জানুন যে উনি প্রথমে লাউডন স্ট্রিটে গিয়েছিলেন না সল্টলেকে গিয়েছিলেন। যদি সল্টলেকে যান তাহলে প্রথমেই বেআইনি, ওটা ওনার এলাকায় নয়। আর যদি লাউডন স্ট্রিটে যান তাহলে এটা কলকাতা পুলিশ এলাকার মধ্যে পড়ে। তো তিনি কিছু হলে সেখানে যেতেই পারেন, যাওয়াটা অপরাধ নয়, সেখানে গিয়ে কিছু করলে তারপরে অপরাধ। আচ্ছা, আমরা দেখেছি গতকাল ডিএ মামলার বিরুদ্ধে বিভিন্ন সরকারি কর্মীরা স্বাস্থ্য ভবন ঘেরাও করেছে এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে বিক্ষোভ জানিয়েছে। সরকারি কর্মচারীদের অধিকার আছে, দিয়ে তারা স্যাটে অর্ডার পেয়েছে, হাইকোর্টে অর্ডার পেয়েছে, সুপ্রিম কোর্টে মাসের পর মাস ডেট পড়ে যাচ্ছে, রায় হচ্ছে না। সুপ্রিম কোর্টের এরকম করা উচিত নয়। সুপ্রিম কোর্টের উচিত তারা যা রায় দিতে চান একটা দিয়ে দেওয়া উচিত।
একজন সংখ্যালঘু আশাকর্মী স্বাস্থ্য ভবনে দাঁড়িয়ে বলেছেন যে মুখ্যমন্ত্রী যদি আমাদের না দেখেন আমরাও তাহলে মুখ্যমন্ত্রীকে দেখবো না। আমরা 85,000 আশাকর্মী তার বিরুদ্ধে দাঁড়াবো এবং ওনাকে দেখবো না, নির্বাচনে পরাজিত করব। দেখুন, তিনি সংখ্যালঘু না সংখ্যাগুরু এটা বিবেচিত হওয়া উচিত না। তিনি একজন আশাকর্মী, আশাকর্মী হিসেবে দেখা উচিত। তো তার অধিকার আছে কাকে ভোট দেবেন কাকে দেবেন না, অন্য কাউকে কাকে ভোট দিতে পারবেন সেটা তিনি বলতেই পারেন। সাংগঠনিক দিক থেকে 2026 নির্বাচনে বিজেপি কতটা প্রস্তুত? সেটা বিজেপির লোকেরা বলতে পারবে, আমার বলা উচিত নয়। দেখুন, যে কোনো ভোটে আমি শুধু এইটুকু বলি, মুখের প্রচারে ভোট হয় না। বুথের লোকগুলো ভোট দেওয়ার জন্য বুথে যেতে পারবেন এরকম ব্যবস্থা থাকা উচিত। যদি কোনো পার্টি সেটা না করতে পারে তাহলে তার সমর্থকরা ভোট দিতে পারবে না। আমার অভিজ্ঞতা যে বুথের লাইনে গিয়ে দাঁড়ালেও সেখানেও তাদের উপর বোমা ফেলা হয়, গুলি করা হয় সেখানে। অতএব সেইটা যদি কোনো পার্টি না ঠেকাতে পারে তাহলে তার সমর্থকরা ভোট দিতে পারবে না। এমনকি ওই লাইনে বোমা গুলি খেয়ে ভেতরে গেলেও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে ভেতরে হাতে কালি লাগানোর সঙ্গে সঙ্গে বুথের ভিতরে থাকা সশস্ত্র গুন্ডারা তার ভোটটা তাদের পছন্দ মতো প্রার্থীকে দিয়ে দেয়। অর্থাৎ এরকম ভাবে যদি ভোট হয় এবং এগুলো যদি বন্ধ না করা যায় তাহলে কোনো পার্টির পক্ষে ভোটে যেতে সম্ভব নয়। এই যে এসআইআর ফলে এত নাম বাদ গেল, এর ফলে ফলে কি বিজেপির জন্য আশাকদ কোনো ফল দিতে পারে? কিছু আশা থাকতে পারে, কিন্তু যে কটাই আছে, ধরুন 1,000 নাম ছিল, তার মধ্যে এখন 800 আছে। এই 800 লোকেরই ভোট যদি শাসক দলের লোকেরা করিয়ে নেয় তো তাহলে অন্য পক্ষে তো কোনো আশা নেই। কারণ 800 লোকের তো ভোট থাকবে 1,000 জায়গায়। তো 800 লোকের ভোটই তারা নিজেদের পক্ষে যদি করে নিতে পারে, বাড়ি থেকে বেরোতে না দিয়ে লাইনে বোমাগুলি মেরে এবং বুথের ভিতরে গুন্ডা বদমাশদের দিয়ে ভোট দিয়ে নিয়ে, তাহলে তো কোনো লাভ হবে না। অসংখ্য ধন্যবাদ।